স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি আফরিন আনোয়ার। শপথ নিয়ে যাত্রা শুরু করলো এএমএম নাসির উদ্দিন নেতৃত্বাধীন নতুন নির্বাচন কমিশন। রবিবার দুপুর সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে নতুন সিইসি ও কমিশনারদের শপথ পড়ান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। সবার আগে শপথ পড়েন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তারপর একে একে শপথ নেন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার, আব্দুর রেহমানুল মাসুদ, বেগম তাহমিদা আহমেদ এবং আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। শপথ গ্রহণের পর এএমএম নাসির উদ্দিন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন করার প্রত্যয় ব্যক্ত করেন। গত ২১শে নভেম্বর এএমএম নাসির উদ্দিনকে সিইসি এবং ৪ নির্বাচন কমিশনারকে নিয়োগ দেওয়া হয়। শপথ যা নিয়েছে এটাকে আমি সমুন্নত রাখতে চাই। আমি তাদেরকে একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আই উইল ডু মাই বেস্ট ফর দ্যাট। বিদেশে বসে পরাজিত আওয়ামী লীগ শক্তি এবং তাদের দোসররা দেশবিরোধী ষড়যন্ত্র করছে বলে দাবি বিএনপির। রবিবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে দলটির নেতারা এই দাবি করেন। দেশে যাতে আর কখনো ফ্যাসিবাদের উত্থান না হয় সেজন্য সংস্কার শেষে দ্রুত নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানান বিএনপি নেতারা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে দলটির নেতারা বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা পালালেও ষড়যন্ত্র থেমে নেই। এই সরকারের কাছে আমাদের দাবি থাকবে, আর দেরি নয়। দেরি মানে ষড়যন্ত্র আবার বেড়ে উঠবে। দেরি করা হলে আবার ষড়যন্ত্রকারীরা রাস্তায় নেমে পড়বে। দেরি করলে আবারও ভারত আবার ষড়যন্ত্রের রূপ ধারণ করে শেখ হাসিনাকে যেভাবে আশ্রয় দিয়েছে সেখান থেকে আবার ষড়যন্ত্র শুরু হতে পারে। এদিকে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর দলের আরেক নেতা ডক্টর আব্দুল মঈন খান সংস্কার শেষে দ্রুত ভোটের দাবি জানান। আমরা এটাও বলেছি যে এই সরকারের সঙ্গে আমরা সর্বভাবে সহযোগিতা করছি, কিন্তু এই সরকারকে অহেতুক কোনো বিলম্ব করলে হবে না। তাদেরকে অত্যাবশ্যক সেগুলো সম্পাদন করে অনতিবিলম্বে বাংলাদেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে হবে। জাকারিয়া আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। রাজধানীর বিভিন্ন স্থানে আজও বিক্ষোভ করেছেন ব্যাটারি চালিত রিকশা চালকরা। এর জেরে জায়গায় জায়গায় বন্ধ হয়ে যায় যান চলাচল। জাতীয় প্রেস ক্লাবের সামনে গণ অবস্থান কর্মসূচিতে ব্যাটারি চালিত যান বন্ধে হাইকোর্টের আদেশ প্রত্যাহার, লাইসেন্স ও রুট পারমিট দেওয়ার দাবি তোলেন রিকশা, ভ্যান, ইজি বাইক শ্রমিক ইউনিয়ন। পরে এই কর্মসূচি প্রত্যাহার করে নেন তারা। সোমবার ডিএমপি কমিশনারের সঙ্গে তাদের বৈঠক হবে। তাদের দাবি, ব্যাটারি চালিত যান বন্ধের আদেশে রাজধানীতে ৮ থেকে ১০ লাখ চালক সহ কর্মহীন হয়ে পড়েছেন প্রায় ১২ লাখ মানুষ। তাই বিকল্প ব্যবস্থা না করে যান চলাচল বন্ধের আদেশ প্রত্যাহারের দাবি জানিয়েছেন তারা। এই সময় আন্দোলনে আটক হওয়াদের অবিলম্বে মুক্তি দেওয়ার দাবিও জানিয়েছেন। এদিকে ব্যাটারি চালিত রিকশা বন্ধে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করবে রাষ্ট্রপক্ষ। রাস্তা আছে যেখানে অটো রিকশা চলবে সেখানে আমাদের রুটি রুজির ব্যবস্থা করতে হবে। আমাদের যদি ব্যাটারি চালিত গাড়ি অফ করতে হয়, আমাদের কর্মের রিজিকের আগে ব্যবস্থা করে এরপর উনি দেখেছে ব্যাটারি চালিত গাড়ি বন্ধ করা হোক। আমাদের দাবি, আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে যতদিন আমাদের দাবি না মানা হবে। সরকারের দায়িত্বশীল অবস্থান থেকে আশ্বাস চাই, এই মামলা প্রত্যাহারে সরকার আপিল করবে। ২, এই গাড়ি চলাচলের যেই নীতিমালা প্রণয়ন দরকার, ড্রাইভিং লাইসেন্স দরকার, গাড়ির লাইসেন্স দরকার, রুট পারমিট দরকার, সেই রুট পারমিটের ব্যবস্থা করবে। রাজধানীর ডাক্তার মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী অভিজিৎ এর মৃত্যুকে কেন্দ্র করে ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতাল ঘেরাও করেছে শিক্ষার্থীরা। দুপুর ১টার দিকে তারা কলেজের সামনে অবস্থান নেন। এ সময় শিক্ষার্থীরা মেইন গেট ভেঙে ভেতরে ঢুকে ভাঙচুর চালায়। এর আগে মুরগিটোলা মোড় ও রায় সাহেব বাজারের পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলে শিক্ষার্থীরা। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ডাক্তার মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী অভিজিৎ
হালদার 16ই নভেম্বর সকালে হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি হন। 18 নভেম্বর হাসপাতালে মারা যান সে। অভিজিৎ HSC 24 এর ব্যাচের ছিলেন। তার মৃত্যুকে কেন্দ্র করে 21 নভেম্বর হাসপাতাল অবরোধ করে শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, ওই দিন কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী ও ছাত্রদলের নেতাকর্মীরা তাদের ওপর আক্রমণ করেন। হাসপাতাল কর্তৃপক্ষের ভুল চিকিৎসায় মারা যায় অভিজিৎ। মিশ্র পদ্ধতিতে জাতীয় নির্বাচন ও 2 কক্ষ বিশিষ্ট সংসদের দাবি জানিয়েছেন বিশিষ্ট নাগরিকরা। দুপুরে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সাথে মতবিনিময়ে এই দাবি জানান তারা। পাশাপাশি না ভোটের বিধান রাখা, ইসির ক্ষমতা নিশ্চিত করা ও সীমানা নির্ধারণে স্বচ্ছতার দাবিও উঠেছে। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান জানিয়েছেন, বিভিন্ন প্রস্তাব পর্যালোচনা করেই প্রস্তুত করা হবে প্রতিবেদন। বিভিন্ন পক্ষের মতামত নিচ্ছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। এই ধারাবাহিকতায় রবিবার নাগরিক সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় করে সংস্কার কমিশন। এ সময় সুষ্ঠু নির্বাচন আয়োজনে নানা পরামর্শ উঠে আসে নাগরিক সমাজের পক্ষ থেকে। অনেক টাকা তারা কিন্তু তছরূপ করেছে কিন্তু, এবং এটার জন্য কিন্তু সাধারণ মানুষের কিন্তু নির্বাচন কমিশনের প্রতি আস্থা থাকে না। তা আমি বললাম যে এই অস্বচ্ছতার জন্য আপনারা একটা স্বচ্ছতা কিভাবে আপনাদের নির্বাচন কমিশনের মধ্যে আনা যেতে পারে, সেইটা একটা ব্যবস্থা আপনারা করেন। সংসদ ও নির্বাচন ব্যবস্থা নিয়েও আসে প্রস্তাবনা। কেবলমাত্র প্রশাসনিক লোকজনদেরকে দিয়ে নয়, জনগণের প্রতিনিধিত্ব দিয়ে, অথবা ওখানেও ব্যালেন্স করে। অনেকেই বলছিলেন যে হ্যাঁ ঠিক আছে, শিক্ষার্থীরাও থাকতে পারে, আবার সমাজের অন্যান্য লোকজন যারা আছেন দায়িত্বশীল তারাও থাকতে পারেন, তাদের মধ্য দিয়ে নির্বাচনটি পরিচালনা করার বিষয় এসেছে। এটি আরো বেশি গণমুখী হবে এবং অ্যাকসেপ্টেড হবে। সংস্কার কমিশনের প্রধান জানান, বিভিন্ন প্রস্তাব পর্যালোচনা করে কমিশনের প্রতিবেদন প্রস্তুত করা হবে। সাবেক কমিশনগুলোকে বিচারের আওতায় আনার দাবিও এসেছে বলে জানান তিনি। কেউ এর বিরোধিতা করে নাই, আমাদের তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজনীয়তার কথা সবাই একমত ছিল। আর নির্বাচন কমিশনকে স্বাধীন করতে হবে, শক্তিশালী করতে হবে, বিশেষত আর্থিক স্বাধীনতা দিতে হবে, এবং নির্বাচন কমিশনকে ওই যে সরকারের অধীনে একটা সরকার হইতে হবে, তাদের এমনভাবে তারা শক্তিশালী হবে, স্বাধীন হবে। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা। ডিবিসি সংবাদের এ পর্যায়ে নিচ্ছে একটি বিরতির সঙ্গেই থাকুন। স্বাগত আরও একবার ডিবিসি সংবাদে। বান্দরবানের রুমা উপজেলার গহীন জঙ্গলে কুকিচিন ন্যাশনাল ফ্রন্টের গোপন আস্তানার সন্ধান পেয়েছে সেনাবাহিনী। গহীন জঙ্গলের ওই আস্তানায় অভিযানে সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএফ-এর 3 সদস্য নিহত হয়েছেন। সেই সঙ্গে অস্ত্র ছাড়াও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। কেএনএফ-এর ওই আস্তানায় সেনাবাহিনীর অভিযান এখনও চলছে। চোখের জলে বিদায় জানানো হলো পিকনিকের বাসে বিদ্যুতায়িত হয়ে মারা যাওয়া ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজির 3 শিক্ষার্থীকে। জানাজা শেষে নিজ নিজ এলাকায় তাদের দাফন করা হয়। এমন আকস্মিক মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না স্বজনরা। এটা দুর্ঘটনা নয়, অবহেলাজনিত মৃত্যু উল্লেখ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। এদিকে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি 2 এর 7 কর্মকর্তা এবং কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে। সহপাঠীদের জীবন বাঁচাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে প্রাণ হারিয়েছেন ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি IUTর শিক্ষার্থী জুবায়ের রহমান সাকিব। পিকনিকে গিয়ে এমন মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না পরিবার, স্বজন, সহপাঠীরা। রবিবার সকাল 10টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রাজশাহীর মুরারিপুরে নেওয়া হয় সাকিবের মরদেহ। একমাত্র ছেলেকে হারিয়ে বারবার অচেতন হয়ে পড়ছেন মা। সাকিবের মৃত্যুর ঘটনায় যাদের অবহেলা আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। পরে নামাজে জানাজায় অংশ নেন সহপাঠী, স্বজনসহ গ্রামের মানুষ। নামাজের ইমামতি করেন সাকিবের বাবা জাহাঙ্গীর আলম। তো চেয়েছিলাম যে পড়াশোনা করুক, ও চাচ্ছে, ভালোই করছিল, লেখাপড়া সবকিছু করছিল, সবকিছু ভালোভাবে চলছিল। পরে রাজশাহীর মুরারিপুর কবরস্থানে তাকে সমাহিত করা হয়। ওই বাসে বিদ্যুতায়িত হয়ে আরেক শিক্ষার্থী নাইমের মৃত্যুতে ধূলিসাৎ হয়ে গেছে পরিবারের সব স্বপ্ন। শোকে বিহ্বল পরিবার। বড় ভাই অসুস্থ দীর্ঘদিন, কিন্তু হঠাৎ নাইম মারা যাওয়ায় তাদের সব স্বপ্ন ভেঙে গেছে।
এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় আমাদের সন্তানটা হারাই গেছে, এতে আমরা সবাই পারিবারিকভাবে খুবই মর্মাহত। সকালে ফেনীর ফতেহপুর কেন্দ্রীয় ঈদগাহে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় নাঈমকে। এদিকে মুবতাসিন রহমান মাহিনের গ্রামের বাড়ি রংপুরের জুম্মাপাড়ায় এখন শোকের মাতম। শেষবারের মতো তাকে দেখতে পরিবারকে সান্ত্বনা জানাতে আসছেন আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব ও পাড়া প্রতিবেশীরা। ছেলেটা খুবই ভালো, আমাদের মহল্লার মধ্যে এরকম ছেলে খুব কমই আছে, খুব ভদ্র ছেলে। তার এমন মৃত্যু কেউ মানতে পারছেন না। এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের দাবি জানান তারা। আঙ্কেল দেখিয়েন, আব্বা আমাকে দেখিয়েন, এত ভদ্র ছেলে। বাদ জোহর জুম্মাপাড়া বড় মাদ্রাসা মাঠে জানাজা শেষে জুম্মাপাড়া কবরস্থানে তাকে দাফন করা হয়। এদিকে ৩ শিক্ষার্থীর মৃত্যু ও হতাহতের ঘটনায় ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি ২-এর ৭ কর্মকর্তা ও কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। নাজমুস সাকিব সামি, ডিভিসি নিউজ ডেস্ক। রাজধানীর মিরপুর ও নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে নারী শিশু সহ ১৭ জন দগ্ধ হয়েছে। তাদের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। রাজধানীর মিরপুর ১১ নম্বরের একটি বাসার রান্নাঘরে গ্যাস লিকেজ থেকে লাগা আগুনে ৩ শিশু সহ ২ পরিবারের ৭ জন দগ্ধ হন। দগ্ধদের মধ্যে একজনের শরীরের ৯৫% পুড়ে গেছে, বাকি ৪ জনের পুড়ে গেছে ২০%-এর বেশি। বাকিদের শ্বাসনালী পুড়ে যাওয়ায় কেউই শঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন চিকিৎসক। এছাড়া নারায়ণগঞ্জের মেঘনা ঘাটে বসুন্ধরা পেপার মিল কারখানায় গ্যাস বিস্ফোরণে ১০ জন দগ্ধ হয়েছেন। শ্রমিকরা জানিয়েছে সকালে থেকে তারা কাজ করছিলেন, পরে সেখানে হঠাৎ করে বিস্ফোরণ হয়। এতে আশপাশে থাকা ১০ জন শ্রমিক দগ্ধ হন। সঙ্গে সঙ্গে কারখানা অগ্নি নির্বাপন কর্মীরা আগুন নিভিয়ে ফেলেন। দগ্ধদেরকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। আহতদের শরীরের অন্তত ১৫-২০% দগ্ধ হয়েছে। এবারে জানাবো বাণিজ্য সংবাদ। আওয়ামী লীগের শাসনামলে ভারতের আদানি গ্রুপের সঙ্গে করা চুক্তি সহ পায়রা ও মেঘনা ঘাটের মতো বেশ কয়েকটি বড় বিদ্যুৎ ও জ্বালানি চুক্তি পর্যালোচনায় আন্তর্জাতিক আইনি পরামর্শক নিয়োগের সুপারিশ করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জাতীয় পর্যালোচনা কমিটি। রবিবার এক বৈঠকে অন্তর্বর্তী সরকারের কাছে এই সুপারিশ করা হয়। বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন কমিটি এক বিশেষ প্রস্তাবে জানিয়েছেন তাদের সহায়তা করতেই শীর্ষস্থানীয় আন্তর্জাতিক আইনি ও তদন্তকারী প্রতিষ্ঠান নিয়োগ দেয়া প্রয়োজন। জানানো হয় অন্যান্য আহ্বানকৃত ও আহ্বানবিহীন চুক্তিগুলোর আরও বিশদ বিশ্লেষণের জন্য সময় প্রয়োজন। আন্তর্জাতিক সালিসি আইন ও কার্যক্রম অনুযায়ী চুক্তিগুলোর পুনর্বিবেচনা বা বাতিল করার সম্ভাব্য প্রক্রিয়া শুরু করার জন্য প্রয়োজনীয় প্রমাণ সংগ্রহ করা হচ্ছে বলেও উল্লেখ করা হয় কমিটিতে। আশুলিয়ার তাজরিন ট্র্যাজেডির ১ যুগ পূর্তিতে শ্রদ্ধায় স্মরণ করা হলো নিহতদের। শ্রদ্ধা জানান আহত শ্রমিক, নিহতদের স্বজন এবং বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। এ সময় কারখানা মালিক দেলোয়ার হোসেনের বিচার ও পর্যাপ্ত ক্ষতিপূরণ না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে শ্রমিকরা। ১ যুগ আগে আশুলিয়ার এই তাজরিন ফ্যাশনস কারখানায় আগুনে প্রাণ হারান শতাধিক শ্রমিক। তাদের প্রতি শ্রদ্ধা জানাতে তাজরিনের মূল ফটকের তালা ভেঙে ভেতরে ঢোকেন আহত শ্রমিকরা। পরে এক এক করে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় নিহতদের প্রতি। শ্রমিকদের পাশাপাশি ছিলেন বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও স্থানীয়রা। তাজরিন ট্র্যাজেডির এতদিনেও জড়িতদের বিচার, ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবি পূরণ না হওয়ায় ক্ষুব্ধ আহত শ্রমিক ও নিহতদের স্বজনরা। আমার এই যে বুকে ব্যথা পাইছি, মাজা ব্যথায় পাইছি, আমি হাঁটা হয়নি, আমি উপরে হয়নি। ডান পায়ে 12টা শিলানি আছে, মাজার হাড় ফাটা, বহের সমস্যা, ওই যে মাথায় আঘাত পেয়েছিলাম, সেই আঘাতে ফিরে যাচ্ছে, সেই সমস্যা হয়েছে। আর সরকারের গুলোতে আমরা দাবি চাই, আমাদের চিকিৎসা ও মুক্ত পাওনা যেটা আমরা পাবো 12 বছরে, সেটা আমাদের দিয়ে নাই। যারা নিহত যে শ্রমিকরা ছিলেন তাদের পরিবারের পুনর্বাসন এবং আহত শ্রমিকদের সুচিকিৎসার ব্যবস্থা করে তাদের জীবনযাত্রার মান যেন বেঁচে থাকার মতন অবস্থান তাদেরকে দেয়, আমরা সরকারের কাছে আমাদের এই দাবি আমরা জানাচ্ছি। ক্ষতিপূরণ ও পুনর্বাসনের বিষয়ে বিগত সরকারের গাফিলতি ছিল বলছেন শ্রমিক সংগঠনের নেতারা। বিগত সরকারের ছত্রছায়া থেকে সে এই বিচারের আওতা থেকে বেরিয়ে চলে গেছেন।
এ কারণে সরকারি গাফিলতি ছিল। শ্রমিকদের ন্যায্য অধিকার, ন্যায্য দাবি, তাদের যাতে আর কোনোদিন এই ধরনের ন্যাক্কারজনক মৃত্যুর সাথে জড়িত না হতে হয় আমাদের বর্তমান সরকারের কাছে আহ্বান। আশুলিয়ার নিশ্চিন্তপুরে তাজরিন ফ্যাশনসের কারখানায় ভয়াবহ আগুন লাগে 2012 সালের 24শে নভেম্বর। ডিবিসি নিউজ ডেস্ক। জিএসপি সুবিধা ফিরে পেতে শ্রম অধিকার বাস্তবায়নে জোর দিচ্ছে সরকার। রবিবার সচিবালয়ে যুক্তরাষ্ট্রের শ্রম প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে একথা বলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। শ্রমিকের অধিকার নিয়ে আমরা কাজ করার জন্য আমাদের যে 11 দফার যে কর্মসূচি যেটা হয়েছে, এই কর্মসূচিকে বাস্তবায়ন করার ক্ষেত্রে আমরা আজকে বিশদভাবে আলোচনা করলাম এবং এই আলোচনাটা আমার ধারণা খুবই যুক্তিযুক্ত এবং দুজনের অবস্থানকে আমরা তুলে ধরেছি এবং কিভাবে আমরা কত দ্রুত আমরা এই 11 দফা বাস্তবায়ন করতে পারি এই উদ্দেশ্যে আমাদের আলোচনাটা হয়েছে। পরবর্তী সরকারের জন্য ইতিবাচক পদচিহ্ন হিসেবে সহায়তা করবে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সকালে রাজধানীর একটি হোটেলে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা নিয়ে কর্মশালায় তিনি বলেন, এলডিসি উত্তোলনে বিভিন্ন চ্যালেঞ্জ থাকলেও প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। এজন্য উৎপাদন সক্ষমতা বাড়িয়ে প্রযুক্তির সমন্বয়ে অটোমেশনের দিকে যেতে হবে বলে মনে করেন উপদেষ্টা। বলেন, যুগের সাথে তাল মেলাতে না পারলে মধ্যম আয়ের দেশ হওয়া অর্থবহ হবে না। আর্থিক খাতে সংস্কার হচ্ছে, কিছু সংস্কার অর্জন হয়েছে, কিছু চ্যালেঞ্জ সামনে আছে। আমরা আশা করি সেগুলো উত্তরণ করতে পারব। সংস্কার কাজগুলো পরবর্তী সরকারের জন্য ইতিবাচক পদচিহ্ন হয়ে থাকবে। আমাদের ব্যক্তিগত কোনো এজেন্ডা নেই, প্রোডাক্টিভিটি বাড়াতে হবে। আওয়ামী লীগ সরকারের আমলে সামাজিক সুরক্ষা কর্মসূচির নামে লুটপাট হয়েছে, আর এ কারণে বঞ্চিত হয়েছে প্রকৃত সুবিধাভোগীরা। রাজধানীতে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি আয়োজিত এক সংলাপে এমন কথা বলেছেন বক্তারা। এদিকে বৈষম্য দূর করার পাশাপাশি সুশাসন নিশ্চিতের তাগিদ দিয়েছে সিপিডি। সমস্যা চিহ্নিত করে সমাধানের চেষ্টা চলছে বলে জানান অর্থনৈতিক কৌশল পুনর্নির্ধারণ ও প্রয়োজনীয় সম্পদ আহরণ টাস্কফোর্সের সভাপতি। দেশের মানুষের সর্বজনীন ন্যূনতম আয়ের মূল্যায়ন নিয়ে রাজধানীর একটি হোটেলে সংলাপের আয়োজন করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। এতে অংশ নেন অর্থনীতিবিদ, ব্যবসায়ী, রাজনীতিবিদ সহ বিশিষ্টজনেরা। আর্থিক সক্ষমতা একটা বড় চ্যালেঞ্জ থাকবে। এ সময় বক্তারা বলেন, বিগত সরকারের সময় সামাজিক সুরক্ষা কর্মসূচির নামে লুটপাটের কারণে বঞ্চিত হয়েছেন প্রকৃত সুবিধাভোগীরা। কর্মসংস্থান, সার্বজনীন শিক্ষা, সার্বজনীন স্বাস্থ্য এবং সকলের জন্য বাসস্থানের গ্যারান্টি, এইগুলো সরকারের অগ্রাধিকার কাজ। চুরি ডাকাতি বন্ধ করতে পারেন বাংলাদেশে মানি লন্ডারিং বন্ধ করা যায়, বাংলাদেশে কারাপশন বন্ধ করা যায়। সিপিডি বলছে, এখনই বৈষম্য দূর করার সময়। এজন্য দুর্নীতি দূর করার পাশাপাশি সুশাসন নিশ্চিত করতে হবে। This will be no less relevant to a prospective government as to whether your behavioral traits will be different from your previous occupancies in positions of responsibility. বাংলাদেশের নাগরিকের হলো তার অধিকার বোধের থেকে এইটা পাওয়ার, সে ন্যায্যতা তাকে দিতে হবে, আর বাদবাকিটা আপনারা সমাধান করেন। বাংলাদেশে যে উত্তরোত্তর যে বৈষম্য হচ্ছিল, আয় বৈষম্য, ভোগ বৈষম্য, সম্পদ বৈষম্য, সেটার একটা বিরুদ্ধে একটা অবস্থান থেকে কিন্তু আজকের এই আলোচনাটাকে দেখতে হবে। সমস্যা চিহ্নিত করে স্বল্প এবং মধ্যমেয়াদে সমাধানের জন্য কাজ করছে টাস্কফোর্স। বিভিন্ন রাজনৈতিক প্রভাবের কারণে আগে করা সম্ভব হয়নি, এখন হয়তো সেটা সম্ভব হবে। এই অ্যাসাম্পশনটা কতটা দৃঢ় আমি জানি না, তবে এটা আমরা ধরে নিচ্ছি যে অন্তত ইন দ্য শর্ট টার্ম আমাদের এই স্পেসটা আছে এবং এখানে আমাদের সিগনিফিকেন্ট কিছু অবদান রেখে যাওয়া সম্ভব। বিএনপি ক্ষমতায় এলে সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষায় ইউনিভার্সাল হেলথ কেয়ার ও বিশেষ শিক্ষা ভাতা চালু করা হবে বলে জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। বিগত দিনের এত এক্সপ্লয়টেশন, এত কনসেন্ট্রেশন অফ ওয়েলথ এবং এত করাপশন, যেটা ইকোনমিকে ড্রেইন করেছে যাদের পকেটে গেছে, আর বাকিরা ডিপ্রাইভড হয়েছে। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। ডিবিসি সংবাদের এই পর্যায়ে নিচ্ছে আরও একটি বিরতি, সঙ্গে থাকুন। স্বাগত আরও একবার ডিবিসি সংবাদে। আন্তর্জাতিক প্রসঙ্গ।
জলবায়ু সংকটের ঝুঁকিতে থাকা দেশগুলোকে প্রতি বছর $300 বিলিয়ন অর্থ দেবে ধনী দেশগুলো। তবে এই সহায়তা নিয়ে অসন্তুষ্ট দরিদ্র দেশগুলো। সপ্তাহব্যাপী আলোচনার পরও আশানুরূপ তহবিল না পাওয়ায় একে অপমানসূচক হিসেবে আখ্যা দিয়েছেন সমালোচকরা। নির্ধারিত সময়েরও 1.5 দিন বেশি আলোচনার পর আজারবাইজানে COP29 সম্মেলনে অবশেষে জলবায়ু অর্থ তহবিল নিয়ে সম্মত হয়েছে ক্ষতিগ্রস্ত ও ধনী দেশগুলো। 2035 সাল পর্যন্ত জলবায়ু সংকটের ঝুঁকিতে থাকা দেশগুলোকে বছরে $300 বিলিয়ন দেবে উন্নত দেশগুলো, যা উন্নয়নশীল দেশগুলোর অর্থনীতিকে আরও পরিবেশ বান্ধব করতে এবং জলবায়ু সংকটের কারণে সৃষ্ট দুর্যোগ মোকাবিলায় খরচ করা হবে। তবে এই সহায়তাকে খুবই সামান্য এবং হতাশাজনক বলে আখ্যা দিয়েছে পরিবেশবিদরা। এবারের কপ আলোচনা ধোঁয়াশা। জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি বাড়লেও আশানুরূপ কোনো ফল আসেনি। পৃথিবীর অর্ধেক প্রাণীকে আমরা হারানোর পথে রয়েছি। কপে আসলে কোনো শান্তি আলোচক নেই, দাতা দেশগুলোর কোনো পরিষ্কার কোয়ান্টাম নেই। তাহলে আমরা কাদের সাথে আলোচনা করব? এবারের সম্মেলন একটি নির্দিষ্ট লক্ষ্য নিয়ে শুরু হলেও শেষ পর্যন্ত তা লক্ষ্যচ্যুত হয়েছে। আসলে জলবায়ু রক্ষায় 1.3 ট্রিলিয়নেরও বেশি প্রয়োজন, তবে তা দিতে অসম্মত দেশগুলো। এর আগে শুক্রবার বাকুতে বছরে $250 বিলিয়ন দেওয়ার প্রস্তাব দেয় যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন সহ উন্নত দেশগুলো। তবে তা নাকচ করে দেয় ক্ষতিগ্রস্ত দেশগুলো। বাংলাদেশ সহ উন্নয়নশীল দেশগুলোর দাবি ছিল জলবায়ু পরিবর্তনের ক্ষতি পোষাতে বছরে $1.3 ট্রিলিয়ন দিতে হবে। অবশেষে $300 বিলিয়ন দিতে রাজি হয় ধনী দেশগুলো। বর্তমানে এই তহবিলে প্রতি বছর $100 বিলিয়ন দিচ্ছে ধনী দেশগুলো। আগের তুলনায় জলবায়ু তহবিলে 2 গুণ অর্থ বৃদ্ধির বিরোধিতা করে জাপান, সুইজারল্যান্ড ও নিউজিল্যান্ড। সেই সাথে চীন ও জ্বালানি তেল সমৃদ্ধ দেশগুলোকে অর্থ তহবিল সহায়তার অন্তর্ভুক্তির আহ্বান জানায় কয়েকটি উন্নত দেশ। আগামী বছর COP30 জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হবে ব্রাজিলে। মিনা ফেরদাউস, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদের এই পর্যায়ে নিচ্ছে আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরও একবার ডিবিসি সংবাদে। খেলার খবর। বাংলাদেশের জার্সিতে খেলা নিয়ে আবারও অনিশ্চয়তা দেখা দিয়েছে ব্রিটিশ বংশোদ্ভূত ফুটবলার হামজা চৌধুরীর। ইংল্যান্ড অনূর্ধ্ব-21 দলের হয়ে খেলার সময় হামজার বয়স নিয়ে বেঁধেছে বিপত্তি। নতুন করে বাফুফের কাছে আরও কাগজপত্র চেয়েছেন ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি। ইতিমধ্যে অবশ্য বাংলাদেশের পাসপোর্ট আর ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন থেকে ছাড়পত্র পেয়েছেন হামজা। ইংল্যান্ডের অনূর্ধ্ব-21 দলের হয়ে 7 ম্যাচ খেলেছিলেন ডিফেন্সিভ মিডফিল্ডার হামজা চৌধুরী। 2018-19 সালে অনূর্ধ্ব-21 পর্যায়ে খেলায় ব্রিটিশ বংশোদ্ভূত এই ফুটবলারকে নিয়ে বেশ ঝামেলা পোহাতে হচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে। ফিফার প্লেয়ার্স কমিটির মতে সে সময়ে 21 বছরের কিছু বেশি ছিল হামজার বয়স। নতুন করে বাফুফের কাছে তাই হামজার বেশ কিছু কাগজপত্র চেয়ে চিঠি দিয়েছে ফিফা। এর আগে হামজা চৌধুরীকে বাংলাদেশ জাতীয় দলে অন্তর্ভুক্ত করতে ব্রিটিশ পাসপোর্ট বাতিল করে বাংলাদেশ পাসপোর্ট করানো হয়। লাল সবুজের জার্সিতে খেলানোর জন্য হামজা ছাড়পত্র পান ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন থেকেও। সবশেষ ধাপ ফিফার অনুমোদন, আর সেখানেই আটকে আছে হামজার বাংলাদেশের হয়ে খেলার ভবিষ্যৎ। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া আর তারিক কাজীও বিদেশি বংশোদ্ভূত, কিন্তু তাদেরকে জাতীয় দলে অন্তর্ভুক্ত করতে খুব একটা ঝামেলা পোহাতে হয়নি বাফুফেকে। ইংল্যান্ড অনূর্ধ্ব-21 দল ছাড়াও ইংলিশ লিগের সাবেক চ্যাম্পিয়ন লেস্টার সিটিতে নেতৃত্ব দিয়েছেন, জিতেছেন এফএ কাপ। ইংল্যান্ড অনূর্ধ্ব-21 দল ছাড়াও হামজা খেলেছিলেন ইউরোপা লিগ এবং পরের ধাপ কনফারেন্স লিগও। হাই প্রোফাইলের এই ফুটবলারকে নিয়ে তাই এত কাঠখড় পোড়াতে হচ্ছে বাফুফেকে। সারা মাহবুব, ডিবিসি নিউজ ডেস্ক। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন ডিবিসির।